প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। তিনি বলেন, আইন অনুযায়ী ২৪ সহ গেল ১.৫ যুগের নির্যাতনের বিচার হবে। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে। ২৪ জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার এবং আহতদের সম্মিলনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রতিযোগিতা করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। শহীদের রক্ত আর আহতদের ত্যাগে ফ্যাসিবাদ বিদায় নিয়ে যে গণতান্ত্রিক সরকার এসেছে, সেই সরকারের প্রধানকে কাছে পেয়ে স্বজনরা দাবি তোলেন প্রিয়জন হত্যার বিচারের। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধান অতিথির বক্তব্যে দেশের আইন অনুযায়ী ২৪ সহ গেল ১.৫ যুগের নির্যাতনের সুবিচার নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। প্রতিহিংসা কল্যাণ বয়ে আনে না মন্তব্য করে জিয়া পরিবারের উপর নির্যাতনকারীদের ব্যাপারেও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, জাতিকে বিভক্ত নয়, ২৪ আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি ঐক্যবদ্ধ দেশ গড়তে চায় বলেও জানান ক্ষমতাসীন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। কারো অধিকার বঞ্চিত না করেই ২৪ গণ অভ্যুত্থান সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মীদের মূল্যায়নের কথাও জানান তারেক রহমান। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে, দলটি কোনো দিন রাজনীতি করতে পারবে না। দ্রুত দল হিসেবে আওয়ামী লীগের বিচারও শুরু হবে। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই স্মরণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ জুলাই সনদকে নিয়ে ২ ভাগে বিভক্ত। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। ২৪ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় সম্মেলনের। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথির বক্তব্যে গণতন্ত্র হরণ এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং সহসায়ী দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। জুলাই চেতনার কথা বলে
একটা পক্ষ অন্যায়ভাবে লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই। প্রবাসে এবং দেশে দুটি পক্ষ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্তের অভিযোগ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান। তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন, আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি এটা জুলাই সনদের পাঠ না, তারপরে তারা অন্য পথ অবলম্বন করার চেষ্টা করছেন। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে। শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট এবং আহতদের জন্য ভাতাসহ নানাবিধ পদক্ষেপের কথা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। এই সংগ্রামে অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের ভোটাধিকার হরণ, গুম, খুন, অর্থনৈতিক বিপর্যয় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। শহীদ পরিবার এবং আহতদের ভাতা ও চিকিৎসা নিশ্চিতের কথা জানান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীগণ। জুলাই অধিদপ্তর থেকে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং এখনো চিকিৎসাধীন আছেন। 14,000 জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত, এদেরকে আমরা নিয়মিত ভাতা দিচ্ছি জুলাই গণ অধিদপ্তর থেকে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার। চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানী মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবির শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে দলটির আমির বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংগঠনের প্রধান চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা মোকাবেলা করা। এ সময় তিনি সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও আল্লাহর কাছে জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য, হালাল উপার্জনকারী এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবার, সমাজ ও সংগঠনের নারীর মর্যাদা নিশ্চিত করে তাদের আরও বেশি সম্পৃক্ত করারও আহ্বান জানান জামায়াতের আমির। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের আগামী দিনের বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বাংলাদেশ। সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে এবং সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। তিনি বলেন, চট্টগ্রামকে কেন্দ্র করে অর্থনৈতিক করিডোর, চাইনিজ ইকোনমিক হাব, বিমানবন্দরে কার্গো হাব এবং আধুনিক লজিস্টিক হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছে সেটা শুরু হয়ে যাবে 3য়-4র্থ বছর থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সমবায় খাতকে পুনরুজ্জীবিত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সমবায়কে আরও শক্তিশালী করে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ চলছে। অন্যদিকে কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক ও তথ্যভিত্তিক করতে কৃষক কার্ডের কার্যক্রম সম্প্রসারণের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। রাজধানী ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শবনম অবনীর রিপোর্ট। শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায়, এই প্রতিপাদ্যে রাজধানীর আগারগাঁয়ে পালিত হয়েছে 104তম আন্তর্জাতিক সমবায় দিবস। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সমবায়কে পুনরুজ্জীবিত করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। বিএনপি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেই ইশতেহারটা আপনারা অনেকে খেয়াল করেননি। সেই ইশতেহারের
14 নম্বর পাতায় বিএনপির পক্ষ থেকে কিন্তু ইস্তাহারে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সমবায়কে পুনরুজ্জীবন দেওয়া হবে। এই জন্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা অনুশাসন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে সমবায় নিয়ে কাজ করার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বিগত ফ্যাসিস্ট সরকার সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। সমবায় আইন 2001 আইন প্রণয়ন করা হয়েছিল, যা 2013 সালে বিগত সরকার সেটা গলা টিপে হত্যা করেছে। হত্যা করার কারণেই আজকে সমবায় আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে চট্টগ্রামে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয় হবে, কমবে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে সত্যিকারের কৃষক তার চাহিদা অনুযায়ী তার প্রয়োজনীয় যা কিছু আছে সরকারের মাধ্যমে ডেলিভারি হয়, এগুলি ডেলিভারি করা হবে। এতে করে কৃষক ন্যায্য দামে তার ব্যবহৃত পণ্যগুলি পেয়ে যাবে। বিক্রির জন্য আমরা একটা সিস্টেম চালু করতে পারবো। সরকারের আশা, সমবায় খাতে পুনরুজ্জীবন এবং কৃষক কার্ডের বিস্তৃত ব্যবহার গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থানে নতুন গতি আনবে। আগামী দিনেও আমরা আরো বড় প্রজেক্ট নেব। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় প্রশাসক জানান, মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। মশক নিয়ন্ত্রণে নতুন ঔষধ সরবরাহ করা হচ্ছে বলে জানান মোহাম্মদ আব্দুস সালাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী আয়োজন ক্লিনিং ডে। প্রতি মাসের প্রথম শনিবার এই ক্লিনিং ডে ঘোষণা অনুযায়ী নগরীর শান্তিনগর বাজার এলাকায় এর কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। বায়ু দূষণে যদি সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 6 বা 10-এর মধ্যে অবস্থান করে, তাহলে এটা আমাদের সবার জন্য লজ্জা। এ সময় বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তোলেন মোহাম্মদ আব্দুস সালাম। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে যে অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না, বা কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না। নগরীর মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য ফেলার তাগিদ দিয়ে মশক নিয়ন্ত্রণে নতুন ওষুধ সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা শহরে আজকে হকার বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান তারা করছে, কিন্তু তাদের আশেপাশে তারা যেভাবে পরিষ্কার রাখার সেটা তারা পরিষ্কার রাখছে না। আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের মধ্যে আপনাদের আবর্জনা ফেলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য বা মশার ওষুধ দেওয়ার জন্য, অন্তত সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন, কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আধুনিকায়ন এবং নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 3 শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহি, নরসিংদী 5 রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল সহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা। ক্লিনিকগুলির উপর আপনাদের সুনির্দিষ্টভাবে খেয়াল করতে হবে, লেবার রুম প্রতিস্থাপন করতে হবে, নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজারিয়ান করতে বা অপারেশন করতে, আপনাদের খেয়াল করতে হবে সিভিল সার্জন সাহেব।
অনেকবার বলেছি, এখন থেকে কিন্তু আর বলবো না। আমরা বলেছি ওই মিটিং আপনাদের সাথে 1 জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি। নির্বাচনে জনগণ ভোট দিয়েছেন তাদের অধিকার আদায়ের জন্য, তাই একজন সংসদ সদস্যের সক্ষমতা সীমাবদ্ধতার মধ্যে থেকে সর্বোচ্চ দিয়ে জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানান রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ খিলগা কলোনি জামে মসজিদের 3 তলা বিশিষ্ট মসজিদ ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন অর্থ বছরের বাজেট বরাদ্দ অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য যে মাসিক ভাতা দেওয়া হবে তা এই কলোনি মসজিদে অন্তর্ভুক্তি করা হবে বলেও জানান তিনি। আজকে যে মসজিদটি আমরা 3য় তলা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, সেখানে আমরা সরকারি একটি অনুদানের ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। আর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইমাম এবং আলেমদের জন্য, খতিবদের জন্য, আমাদের মুয়াজ্জিনদের জন্য আলাদা একটি ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সেটি কমন নয়, এই ভাতা সবাই পাবে, তবে এটির জন্য একটি প্রক্রিয়ার অংশ যেহেতু সময় লাগবে। প্রাথমিক পর্যায়ে অল্প কিছু লোকদের দেওয়া হচ্ছে, তবে সবাই যাতে এই ভাতা পায় এই প্রক্রিয়া সরকার শুরু করেছে। আস্তে আস্তে এই ভাতার আওতায় সবাইকে আনা হবে ইনশাআল্লাহ। চিকিৎসা সেবায় যে পরিমাণ বরাদ্দ যায় তার একটি বিশাল অংশ হারিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের চিকিৎসা ব্যয় বাংলাদেশের চেয়ে অনেক কম। যেসব স্থানে জনবল প্রয়োজন তা পূরণ করতে এবং যেসব স্থাপনা তৈরি করা হয়েছে তা ব্যবহারের উদ্যোগ নিতে হবে। সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল রুমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের বার্ষিক বিষয় পর্যালোচনা সভায় প্রধান অতিথিদের বক্তব্যে তিনি সব কথা বলেন। যে বরাদ্দই আছে সেটার পুরোপুরি বরকত যেন পাই। পশ্চিম আগারগাঁ বনলতা আবাসিক বাড়ির মালিক কল্যাণ সমিতি এবং বনলতা যুব কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বক্তারা বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, যুব সমাজকে খেলাধুলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে জনসচেতনতার দরকার। র্যালিতে এলাকার সর্বস্তরের জনগণ, বাড়ির মালিক, যুব সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ যে হোক না কেন, এটা দেশের জন্য, জাতির জন্য কলঙ্ক এবং অন্যায়। এই অন্যায়কে প্রতিহত করার জন্য আমরা এক হয়েছি, আমরা আপনার সাথে আছি। সোচ্চার হবেন এবং মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন। স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই এলাকায় কোনো মাদক এবং সন্ত্রাস চলবে না। এবারে বাণিজ্য সংবাদ। বাংলা কিউআর এর ব্যবহার এবং জনগণের সচেতনতা বাড়াতে রাজধানী শাহবাগে আজিজ সুপার মার্কেটে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। একই দিনে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ইন্দিরা রোডে বাংলা কিউআর ব্যবহার করে ক্যাশবিহীন লেনদেন করেন। এ সময় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এহতেশামুল হক খান, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডাচ বাংলা ব্যাংক সারা দেশে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশের ভোক্তাদের জন্য একটা নতুন ধরনের সুযোগ এবং সুবিধা তৈরি করেছে। এর মাধ্যমে জনজীবন অর্থাৎ জনগণকে সহজে যাতে লেনদেন করতে পারে এবং যে কোনো উৎস থেকে লেনদেন করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। রকেট সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলা কিউআর কোডের মাধ্যমে দেশব্যাপী এই ক্যাশলেস লেনদেনের মধ্যে আমরা প্রবেশ করলাম আজকে থেকে।